আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমাদের প্রিয় উপন্যাস সঙ্গীন প্রিয়নয়া সত্যি সুরায়া রাফা পর্ব 18। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাটলিনের ডরমেটরিতে। গত এক সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন পোকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসাকেই সেই সব টাকা পকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই কৌশলে এলিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকার বানানো মেশিন মাত্র। সেবার কীর্তিক অর্ণব আর সায়রের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিসা, অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমোট হয়ে কুণ্ডলি পাকানো এত দুশ্চিন্তার মাঝে ক্যাটলিনের সাথে কী থেকে কী হয়ে গেল। ওরই বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাটলিন মেয়েটা জেকে কে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফসফাস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাটলিনের আগেই বোঝা উচিত ছিল ওর যার লেজে পা দিয়েছে সে কোনো দোরাপা সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। এলিসা ভুরু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো। একটা মেয়ের জন্য চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখতে তোরা ছেলেরা আদৌ তা বুঝিস? ভালো বললিস আর খারাপ বলিস। জেকে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারেরও। ক্যাটলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল? অর্ণবের কথায় ডরমিটরির গেটের এসে হাঁটার গতি থামিয়ে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাটলিনই ওরুকে ব্যাক স্টেজের বেজমেন্টের আটকে রেখেছিল। আরও একবার চমকালো এলিসা, মুখ ফুটে বলল, ক্যাট হঠাৎ এসব কেন করবে? কেন করতে যাবে? এর অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাটলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, হাত ধরছিস কেন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব, তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একটানা আধ ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বীভৎস। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। এলিসাকে দেখে পুনরায় আবারও এক দস্ত কেঁদে ভাসালো ক্যাটলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো, এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কীর্তিকের বাসায় ইলেকট্রিক শকটাও কীর্তিক ইচ্ছা করেই দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিসা অর্ণবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কীর্তিক করেছে?
জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি, আর আজ আবারও একই ভুল করেছো, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। তারপর কথাটুকু শেষ করার আগেই ঢুকরে কেঁদে উঠল ক্যাটলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, সায়র ওয়াজ কমপ্লিটলি রাইট, হি ইজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার, হোলি শিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক, তার ওপর মনের মানুষটার মন যদি হয় অন্য রকম দখলে। এতদিন ধরে কৃত্তিক যেটা আড়ালে অনুভব করেছে এসেছে, আজ তা সরাসরি অনুভব করলো অরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। তবে নাই বা কেন আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়া নিখিলের কিছুই আসে না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে অরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে আবার নাও হতে পারে। অরু ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরু হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালে সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাতে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকেই নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়াল করেছে, কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যাওয়া ওরা দুজন। তবে অরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি কিছু পিছু নিয়েছিল ওদের, খুঁজেও পেয়েছিল খুব সহজে। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি অরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটেছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃত্তিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এত দূরে চলে এসেছে ঘর কোনো মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেকে থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তা কাটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিঁধছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। অরুও দাঁড়িয়ে রইতে পারল না, কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাস আবৃত জমিতে দু হাত চাপড়াতে বলল, কেন এমন করলে নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকেই ভালোবাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালেই ট্যুরে আসতে চাইনি।
কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যা বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ের ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিছিয়ে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতে আকর্ষণ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখলো পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে জায়ান কীর্তিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওয়ান সাইজ টি শার্ট। ওরও বুঝতে পারছে না কীর্তিককে দেখে ও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? ওরও নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কীর্তিকে এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করায়, অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কীর্তিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুম্বনেতে মত্ত। হি ইজ আ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনার সাথেই একত্রে লিভ টুগেদারে আছে, বাস্টার্ডটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুইজনের সাথে একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নে কীর্তিক ঠোঁট টিপে হাসলো। কষ্ট পেয়ে মেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কীর্তিক ওর কথা জবাব দিয়ে বলল, ট্রু রিলেশনশিপ, এর বেশি বুঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল ওরা। একদিনে ঠিক কতগুলো শখ নিবে বুঝতে পারছে না অরু। ওর মাথাটা ভন ভন করছে, ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবা তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লে বয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বলল কীর্তিক। অরু ভুরু ভেঙে গেল। ও ছুটে এসে কীর্তিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কীর্তিকের কথায় অরু আবারও অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনো না। তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কীর্তিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নিই না। অরু দু কদম এগিয়ে গিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এ জীবনে। কীর্তিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যাই চাইবেন তাই দেব, এখন চলুন। কীর্তিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর যা চাইবো তাই? হ্যাঁ তাই। শুধু আমাকে আর দোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরু কথায় কীর্তিক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করলো। মনে মনে ভাবলো, পিচি মেয়ের মায়ায় পড়লে এই হয়। কি হলো, চলুন। ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কীর্তিক নিজের ব্যাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কীর্তিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কীর্তিকের গিন্নি দায়িত্ব পালন করে আসছে। কীর্তিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞাসা করে, ওটাও ব্যাগে রাখতে হবে? কীর্তিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, স্টুপিড, কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে
বুকটা হালকা লাগছে অরুর, যদিও ভেতরের কষ্টটা আকাশ সম। তবুও কীর্তিকে ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকি ওঠাটাও বন্ধ হয়ে গিয়েছে এখন। অরুর দুই হাত কীর্তিকের কাঁধের ওপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে উঠছে দ্বিগুণ তালে। এইভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময়ের নীরবতা ভেঙে অরু শোধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কীর্তিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরেই অজানা সুখের স্বপ্নজাল বোনা, এমন অসাধিত স্বপ্ন বিলাস সবাই করতে পারে না। কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকোনো ভালোবাসা অস্তিত্বের খোঁজ সচরাচর কয়েকজনই বা করে। তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমেষে গুড়িয়ে যায়, অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটা নিশ্চয়ই। তাই তো অরুও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু অরু যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিন এজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসাবে কীর্তির কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানোর বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার ওপর তীর্যক আলো ছড়াচ্ছে সূর্য কিরণ। তবুও প্রশান্ত মহাসাগরের বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতের দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ধরে হাঁটছে অরু। পরনে লং স্কার্ট আর ডিনিম টপস, তার ওপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রাঙা টেটো ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কীর্তিকের জনমানবিহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানিক পর বাইরের পৃথিবীর মুখ দেখল ও, তাও আপার জোরাজোরিতে। গত এক সপ্তাহে ভার্সিটি যায়নি অরু, আর না তো যাওয়ার ইচ্ছা জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করেই অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে, আজকালের মধ্যে অপারেশন হবে, আর তারপর হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ওরও অনুর দুঃখের দিন ঘুচে যাবে, কিন্তু আজকে কি ঘুচবে ভেবে পায় না ওরু। কি করেই বা পারবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষা কি অবধি বুঝতে পেরেছি? নিজের ওপর আরও একবার রাগের নদীতে জোয়ার এলো অরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড়-থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। অরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটো হিংস্রটা জলজল করছে লোকটার। চোখ দেখে বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল অরু। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথায় যেন দেখেছে ও।
দেখেছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভুরু কুঞ্চিত করে অরু বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন ক্ষেতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধ হয় অরুর কথা বুঝলো না, বিদেশি হবে হয়তো, তাই ইংরেজিতে বলার চেষ্টা করলো, হাউ আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। অরু ও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ওর। লোকটা কালো রঙের গ্লোভস পরা, হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে অরুকে আঘাত করার জন্যই অগ্রসর হয়ে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অচেনা অজানা দেশে অরুর মতো একটা তুচ্ছ 2 পয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি, নয়তো এই শুনশান নীরবে রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তারা ঘিরে ধরেছে অরুর মন মস্তিষ্কে। ভেতরের ভয়টা দোলা পাকিয়ে গলায় আটকে এসেছে। অরু যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগেই ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিকাঘাত করতে অগ্রসর হলো অরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কিছুই ঠাহর করতে পারল না অরু। লোকটা এগিয়ে আসতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটা ওর পেছন পেছন দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতোই চাকু হাতে দাঁড়িয়ে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়।